ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ভিডিও। আজকে আমরা কথা বলবো ল্যাব ডিপ নিয়ে। তো ল্যাব ডিপটা আসলে কি? যখন একটা বায়ার সলিড রাইটের কোনো অর্ডার প্লেস করে, তো সেই ক্ষেত্রে বাল্কের কাপড় প্রসেস করার পূর্বে সেটা কোন কালারে ডাইং হবে এবং বায়ারের কোন স্ট্যান্ডার্ড আছে, সে একটা স্ট্যান্ডার্ড দিয়ে প্রথমে এরকম ছোট পরিসরে একটা ল্যাব ডিপ নাই। এ থেকে বায়ার বুঝতে পারে যে বায়ার যে কাপড়টা অর্ডার করছে সেই কাপড়টা ডাইং ফিনিশিং হয়ে যাওয়ার পরে সেটার শেডটা কেমন হবে। এখান থেকে বায়ার যখন অ্যাপ্রুভাল দেয়, ল্যাব ডিপটা সাধারণত তিনটে অপশনে বায়ারের কাছে পাঠানো হয়, অপশন এ, বি, সি। এখান থেকে যে কোনো একটা অপশন যখন বায়ার অ্যাপ্রুভ দেয়, সেই অ্যাপ্রুভ অনুযায়ী বাল্কের কাপড়টা ডাইং হয়। এখন ল্যাব ডিপটা আমরা বায়ারের কাছ থেকে কিভাবে পাই? ল্যাব ডিপ রিকোয়েস্ট আমরা বায়ারের কাছ থেকে পাই কোনো কোনো সময় ডিরেক্ট একটা সোয়াচ দেয়, সোয়াচের সাথে ম্যাচিং, অথবা একটা প্যান্টন নাম্বার দেওয়া থাকে, অথবা বায়ারের নির্দিষ্ট কিউটিএক্স ফাইল থাকে। এবং এই তিনটে ফরম্যাট থেকে যখন আমরা কালারে একটা স্ট্যান্ডার্ড পাই, সেটা ল্যাবে আসার পরে প্রথমে আমরা একটা ল্যাব ডিপ নাম্বার ফেলি, ইউনিক একটা ল্যাব ডিপ নাম্বার ওই বায়ারের ওই কালারের জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটা শুরু হয় যে আমাকে বায়ার যে ল্যাব ডিপের জন্য ওই স্ট্যান্ডার্ডটা দিছে, সেই স্ট্যান্ডার্ডকে কনসিডার করে কোন বায়ারের জন্য সেটার প্রাইমারি এবং সেকেন্ডারি লাইট সোর্স কি, বায়ারের স্পেসিফিক কোনো ডাইস এবং কেমিক্যাল আছে কিনা, সেগুলো বিবেচনা করে এখানে আমাদের স্পেকট্রো ফটোমিটার আছে, আমাদের যে মডেল 850, এর সাহায্যে এখান থেকে এখানে সোয়াসের একটা রেটিং নেওয়া হয়। সেই সেটের উপর ভিত্তি করে যখন আমি ডাইসটা এখানে সিলেক্ট করে দেই, তার উপরে বেস করে সে আমাকে একটা রেসিপি সাজেস্ট করে। তো সেই রেসিপিটা আমরা আমাদের যে ল্যাব ডিপের ওয়ার্কশিট আছে এইখানে আমরা লিখে নিয়ে যাই। লিখে নিয়ে যাওয়ার পরে প্রথমে আমরা একটা ট্রায়াল দিই। তো ট্রায়াল দেওয়ার পরে তারপরে আমরা সেটটা স্ট্যান্ডার্ডের সাথে দেখি যে এখানে আমার সেটটাকে একজ্যাক্ট মিলে গেছে নাকি একটু দূরে আছে, কোন দিকে আছে। আমার এখানে রেটিংটা আমি এখানে দেখতে পারি যে আমার এখানে ডার্কার আছে নাকি লাইটার আছে, ইয়েলোস আছে নাকি রেডিশ আছে, অথবা কোনো মেটামারিজম আছে কিনা, বা সিএমসি ভ্যালু একের অধিক কিনা, এগুলো সব ডাটা দেখে তারপর আমার সেকেন্ড যদি কোনো এডিশন লাগে অথবা সেকেন্ড আরো ট্রায়াল লাগে, সেই ক্ষেত্রে এইখান থেকে আমার ডিসিশনটা নিতে হয়। তো মনে করলাম যে একটা স্ট্যান্ডার্ড আমাকে দিছে ভায়া, সেটা হতে পারে সোয়াচ, হতে পারে কিউটিএক্স, অথবা হতে পারে প্যান্টুন। সেখান থেকে আমার একটা রিটিং নিলাম। রিটিং নেওয়ার পরে এরকম একটা ওয়ার্কশিট তৈরি করলাম, যেটা দেখে আমরা ল্যাব ডিপের কাজটা শুরু করব। তো এইখানে আমাদের সাধারণত দুইটা মেথডে ডাইং করা হয়। একটা হলো সিপিবি, কোল্ড প্যাড ব্যাচ মেথড, আর একটা হলো পিডিপিএস, প্যাড ড্রাই প্যাড স্টিম। এখন এই ক্ষেত্রে আমি এই ল্যাব ডিপটা থার্মোসলে বা পিডিপিএস এ ম্যাচিং করব না সিপিবি তে ম্যাচিং করব, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। তো সেই ক্ষেত্রে কনসিডার করা হয় সেটের ডেপথনেস কেমন, আমার এই সেট কোন মেশিনে ড্রাইং করলে সেটের অ্যাপিয়ারেন্স এবং লিস্টিং হবে না, মেটামারিজম কম হবে, এবং সেটের ডেপথনেসের উপরে এবং ফ্যাব্রিকের কোয়ালিটির উপর ভিত্তি করে ডাইং মেথডটা সিলেক্ট করা হয় যে আমি এটা সিপিবি তে যাব না থার্মোসিলে যাব। তো আমরা দুইটা প্রসেসই আজকে দেখব, যে দুইটা প্রসেসেই একটা ল্যাব ডিপ তৈরি করতে কোন প্রসেসে কি কি মেশিন ইউজ করা হয় এবং কোন মেশিনে কতটুকু টাইম লাগে সেই সম্পর্কে আমরা জানবো। তো আমরা শুরুতে দেখব সিপিবি তে একটি ল্যাব ডিপ করার জন্য কি পরিমাণ সময় লাগে এবং এই ক্ষেত্রে আমার কি কি প্রসেস মেনটেন করতে হয় সেটা। তো চলুন আমরা যাই সিপিবি মেশিনে। ওকে, আমরা এখন স্পেকট্রো ফটোমিটার থেকে যখন আমরা রেসিপিটা সিলেক্ট করি এবং ডাইস কেমিক্যালটা যখন আমরা সিলেক্ট করে নিয়ে আসি, তারপরে আমাদের কাজ হলো অটো ডিসপেন্সিং মেশিনের মাধ্যমে আমার 500 ml ডাইলিকার তৈরি করার জন্য যেটুকু কালার লাগে সেইটা নেওয়া, যেটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম ইয়ান ডাইং এর ক্ষেত্রে যেভাবে কাজ করে এখানেও সেম। এখানে আমার এই অটো ডিসপেন্সিং মেশিনের জন্য একটা সফটওয়্যার আছে, সেখানে আমার ডাইসের নাম এবং কত গ্রাম পার লিটার যাবে সেই অনুযায়ী দিলে সে অটো আমাকে কালার মেজারমেন্ট করে দেবে। সেই অনুযায়ী আমি কালারটা নিয়ে পরবর্তীতে কিভাবে ফ্যাব্রিকটা ডাইং হয় সেটা আমি এখন দেখাচ্ছি। তো ল্যাব ডিপের জন্য
এরকম ছোট সাইজের কাপড় কাটা হয়, যেটা দিয়ে ট্রায়াল এবং ফাইনাল ল্যাব ডিপটা তৈরি করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অটো ডিসপেন্সিং এর মাধ্যমে যে কালারটা নিয়ে আসছি, সেখানে একটা বিকারে 200 ml ওয়াটারের মাধ্যমে ডাই লিকারটা তৈরি করা হলো। এখন এই ডাই লিকারটা এই আমাদের সিপিবি যে প্যাডিং মেশিন আছে এখানে দেয়া হচ্ছে। এইখানে একটা কেমিক্যাল বাত আছে, ডাই বাত, সেখানে দেয়া হলো। এখন ফেব্রিকটা প্রথমে ডাই বাতের মধ্য দিয়ে পাস করা হবে, তারপর এখানে দুটো প্যাডার আছে, প্যাডার মধ্য দিয়ে পাস পাস করা হবে। তো কাজটা কিভাবে হয় এবং কতটুকু সময় লাগে আমরা দেখতে পাচ্ছি। এই তো আমাদের প্যাডিং হয়ে গেল। এখন এই ফেব্রিকটা আমাদের একটা প্লাস্টিক পলির ভিতরে ভরে একটা ওভেনে আমাদের রাখতে হবে। এটা সাধারণত ডিপেন্ড অন শেডের উপরে 20 থেকে 30 মিনিট রাখা হয় এবং ওভেন থেকে বের করার পরে প্রথমে কুল ওয়াশ করা হয়, তারপরে হট ওয়াশ, আবার কুল ওয়াশ, আবার হট ওয়াশ, তারপর শেডটা চেক করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্যাডিং কিছু কাপড় একটা পলিথিনে রাখা হচ্ছে এবং এই পলিথিন সহ ওভেনের ভিতরে রাখা হবে। সাধারণত যখন আমাদের বাল্ক ফেব্রিক চলে প্রোডাকশনে, সিবিবিতে এরকম প্যাডিং হয়ে বেচারা যাওয়ার পরে ফেব্রিকটা শেডের উপর ভিত্তি করে 16 থেকে 20 ঘন্টা রোটেশনে থাকে। যেহেতু আমাদের এই ছোট আকারে ল্যাবে ডাইং করার ক্ষেত্রে রোটেশন ফেসিলিটি নাই, এই জন্য আমরা এটা একটা পলিথিনে ভরে ওভেনের ভিতরে রাখি। এটা শেডের ডেপনেসের উপরে 20 থেকে 30 মিনিট ওভেনের ভিতরে রাখা হয়। এখন আমরা দেখবো এটা কিভাবে ওভেনের ভিতরে রাখা হয়। এল ওভেন, এখানে 60 ডিগ্রি টেম্পারেচারে 20 থেকে 30 মিনিটের মতো টাইম রাখা হয় এবং তারপরে ফেব্রিকটা এখান থেকে পলিশও বের করে নিয়ে আসা হয়। বের করার পরে আমরা যে প্রসেসগুলা বলতেছিলাম সেগুলা আস্তে আস্তে আমরা দেখব এবং ফাইনালি আমরা শেড চেক করব। আমরা দেখতে পাচ্ছি ড্রায়ার থেকে বের করার পরে এই ফেব্রিকটা ওয়াশ করা হচ্ছে। প্রথমে কোল্ড ওয়াশ করা হয়, তারপরে হট ওয়াশ, এভাবে কয়েক সাইকেল করার পরে তারপরে একটা অ্যাসিড ওয়াশ দেওয়া হয়। অ্যাসিড ওয়াশ দেওয়ার পরে এটা স্কুইজ করে ড্রাই করা হয়। ড্রাই করার পর আবার সফেনার ওয়াশ করা হয়। সফেনারটা ইউজ করা হয় যে ফ্যাব্রিকের যে হ্যান্ড ফিল কেমন আসে তার উপরে ভিত্তি করে সফেনারটা সিলেক্ট করা হয়। অনেক সময় সফেনার ইউজ করার পরে শেডটা চেঞ্জ হয়ে যায়। তো শেডটা কি পরিমাণ চেঞ্জ হয় সেটা এখানে দেখেও আবার রেসিপিটা ওইভাবে অ্যাডজাস্ট করা হয় যে আমার ফিনিশিং এর পরে আমার ফাইনাল যে কালার স্ট্যান্ডার্ড বা টার্গেট আছে তার সাথে যেন শেডটা ম্যাচ করে। তো আমরা এখন এটা ওয়াশ হচ্ছে, ওয়াশের পরে ড্রাই হবে, তারপর সফেনার ওয়াশ, তারপরে ড্রাইয়ের পরে আমরা শেডটা চেক করব। এখন আমরা আছি মিনি থার্মোসল ল্যাব মেশিনে। এই মেশিনটা ইউজ করা হয় ল্যাব ডিপ তৈরি করার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রিভিয়াস যে প্রসেসগুলো করা হয় সিপিবি এবং থার্মোসল দুইটার ক্ষেত্রে সেম। কালার নেওয়া হয়, তারপরে লিকার তৈরি করা হয়, তারপরে প্যাডিং করা হয়। প্যাডিং করার পরে এখানে যে মেশিনের একটা বর্ডার আছে, এখানে ল্যাব ডিপটা এইভাবে সুইং দেওয়া হয়। সুইং দিয়ে তারপরে মেশিনটা রান করা হয়। এই মেশিনের ভিতরে সাধারণত 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ফ্যাব্রিকটা 80 সেকেন্ডের মতো রাখতে হয়। 80 সেকেন্ড রাখার পরে কাপড়টা যখন বের হয়, এরপরে আরেকটা স্টেপ আছে হলো সিপিএস, কেমিক্যাল প্যাড স্টিম। এটা এই মেশিনের পাশে আছে, আমি একটু দেখাচ্ছি। এখানেও সেম ভাবে এই মেশিনে একটা বর্ডার আছে যেখানে এই ল্যাব ডিপটা এর সাথে সুইং দেওয়া হয়। এখানেও 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 80 সেকেন্ডের মতো মেশিনের ভিতরে স্টে করে। তারপরে কাপড়টা যখন সামনের দিক থেকে বের হয়, এদিক থেকে যখন কাপড়টা বের হয়ে যায়, এখান থেকে বের হওয়ার পরে ফ্যাব্রিকটা এখান থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে সেই সিবিবি প্রসেসের মতোই প্রথমে কোল্ড ওয়াশ, হট ওয়াশ, কোল্ড ওয়াশ, হট ওয়াশ, তারপরে অ্যাসিড ওয়াশ, তারপরে ড্রাই, তারপরে আবার সফেনার ফিনিশ, তারপরে ড্রাই, তারপরে শেডটা স্ট্যান্ডার্ডের সাথে চেক করা হয়। যদি শেডটা স্ট্যান্ডার্ডের সাথে ঠিক থাকে তাহলে সেটা বাইরের স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্দিষ্ট একটা সাইজে কেটে 3টে অপশনে বাইরের কাছে পাঠানো হয়। আর যদি শেডটা ঠিক না থাকে সেই ক্ষেত্রে শেডটা কোন দিকে যাইতে হবে, কিভাবে এডিশন দিতে হবে, কোন কালার কমাইতে হবে, সেইভাবে ডাটা কালার থেকে যেটা স্পেকট্রু ফটোমিটার তার সাহায্য নিয়ে রেসিপিটা অ্যাডজাস্ট করা হয়। এভাবে সাধারণত 3 থেকে 4টা ট্রায়াল দেওয়ার পরে একটা শেড ওকে হয়। ওকে হওয়ার পরে তারপরে ল্যাব ডিপটা বাইরের কাছে সাবমিট করা হয়। এখন সম্পূর্ণ প্রসেস হওয়ার পরে একটা
ল্যাব ডিপের আমরা ফেব্রিক পাইছি, যেটার স্ট্যান্ডার্ড ছিল এটা। তো এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে শেডটা আমার অনেক লাইটার আছে এবং রেডলেস আছে, তার মানে শেডটা আমার এখনো হয় নাই। হয়তো এখান থেকে আমার আরো এডিশন দিতে হবে, আর হয়তো 2টা বা 3টা ট্রায়াল লাগতে পারে। তো এটা যে বায়ারের জন্য করা হচ্ছে, সেই বায়ারের লাইট সোর্স হলো TL83। আমরা যদি TL83 তে দেখি, এখনো দেখা যাচ্ছে যে শেডটা মোটামুটি ক্লোজার, D65 এর থেকে অনেকটা ক্লোজার চলে আসছে। তো আমার প্রাইমারি লাইটে বাইরের রিকমেন্ডেশন অনুযায়ী প্রথমে ম্যাচ করতে হবে, তারপরে সেকেন্ডারি লাইটে যাইতে হবে। সেকেন্ডারি লাইটে যাওয়ার পরে যদি কোনো কারণে মেটামারিজম আসে, সেই ক্ষেত্রে আমার আবার এখানে রেসিপিতে অ্যাডজাস্ট করতে হয়, ডাই স্টাফ চেঞ্জ করতে হয়, অনেক সময় ডাইং মেথডও চেঞ্জ করতে হয়, তো সিভিভি থেকে থার্মোচলে যাওয়া লাগতে পারে। তো সবকিছু অ্যাডজাস্ট করার পরে ফাইনালি যখন সেটটা ম্যাচিং হয়, তখন সেটা ল্যাব ডিপ আকারে বাইরের কাছে সাবমিট করা হয়। তো কিভাবে আমরা বাইরের কাছে সাবমিট করি তার একটা স্যাম্পল আমরা দেখাচ্ছি। হ্যাঁ, এই তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ল্যাব ডিপ পরিপূর্ণ রেডি আছে বাইরের কাছে সাবমিট করার জন্য। এখানে 3টা অপশনে পাঠানো হয়েছে, 3টার শেড 3 রকম আছে। হয়তো বাইরে যখন দেখবে সে এইখান থেকে যে কোনো একটা চুজ করবে, এবং যেটা চুজ করবে সেই অনুযায়ী যখন বাল্কের ফেব্রিক আসবে, এটা ফলো করে বাল্কের ফেব্রিকটা ডাইং করা হবে। এই ছিল আমাদের ল্যাব ডিপের A to Z প্রত্যেকটা প্রসেস সম্পর্কে আমরা দেখছি, এবং কোন প্রসেসে কি কি কাজ করা হয় এবং কতটুকু টাইম লাগে সেই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।